বিশ্ব ফুটবলে ইতালি হলো এমন একটা ফুটবল খেলিয়ে দেশ যাদের নিজস্ব সম্ভ্রম ছিল, একটা গরিমা ছিল, আর যে গরিমাকে ভেদ করতে চাইতো বাকি বিশ্বের সমস্ত ফুটবলাররা। সেই 1930 সাল থেকে 2018 কিংবা 2022 সাল পর্যন্ত যখনই কোনো বিশ্বকাপের আসর বসেছে তখন 4টি ফুটবল খেলিয়ে দেশের নাম এক বন্ধনীতে উচ্চারিত হয়েছে, আর তারা হলো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং ইতালি। কিন্তু একবিংশ শতাব্দীর শুরু থেকেই ইতালি দলটা যেন তাদের ফুটবলের সব থেকে অন্ধকারতম সময় পার করছে, যেন এক ভয়ঙ্করতম বিপর্যয় এসেছে ইতালির ফুটবলে। আর যে দেশটিকে হারিয়ে ইতালির শেষবারের মতো বিশ্বজয়ী ট্রফিটা ঘরে তুলেছিল, সেই দেশটা যেন একবিংশ শতাব্দীতে উল্কার গতিতে ছুটে চলেছে। হ্যাঁ, আমি ফ্রান্সের কথাই বলছি। অথচ ভাবলে অবাক লাগে যে এই ইতালি দলটা কিন্তু 4বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2বারের রানার্স আপ, একবার করে 3rd প্লেস এবং একবার করে 4th প্লেস পেয়েছে। আর এবারের সংযোজন যদি ধরা হয় অর্থাৎ 2026-এর, তবে 24টা এডিশনের মধ্যে তারা কিন্তু 18বার কোয়ালিফাই করেছে। 2018 এবং 2022 সালে তারা কোয়ালিফাই করতে পারেনি, আর এই 2026-এও তারা আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা সত্যিই জানা নেই। এক সময় যে ইতালীয় ডিফেন্সের নাম শুনলে সারা বিশ্বের ফুটবলারদের কাঁপুনি ধরতো, সেই ইতালি এখন যেন তাদের স্মৃতির হাত নেড়ে বেড়াচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন যে আমি একজন ব্রাজিল ভক্ত হয়ে হঠাৎ করে ইতালিকে নিয়ে এরকম একটা ভিডিও বানাতে কেন বসলাম। আসলে 2002 সালে আমাদের গ্রামে কোনো টিভি ছিল না, আর যাদের বাড়িতে ছিল সেখানে যাওয়ার সুযোগ হতো না বা সুযোগ মিলতোই না। তো আমার এই যে খেলা পাগল হওয়া, এই যে মানসিকতাটা গড়ে ওঠা, সেটার দুটো মাধ্যম ছিল। এক ছিল সংবাদপত্র বা খবরের কাগজ, আর একটা ছিল রেডিওর ধারাভাষ্য। তো আমার জীবনে প্রথম বিশ্বকাপ জয় টিভিতে দেখা সেটা হচ্ছে 2006 সালে। আমার এখনও মনে আছে, রাত 12:30 নাগাদ বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমাদের এখানে একটা ভিডিও হলে এই বিশ্বকাপ ফাইনাল দেখাতে নিয়ে গেছিলো। টিকিট ছিল 5 টাকা করে, আর সেখানেই আমি জীবনের প্রথম বিশ্বকাপ জয় করতে দেখি ইতালিকে। কে জানতো সেটাই হবে ইতালির শেষ বিশ্বকাপ জয় এই একবিংশ শতাব্দীতে। অথচ এই ইতালিকে কিন্তু ওই 2006 বিশ্বকাপে কেউ ফেভারিট দল হিসাবে গণ্যই করেনি, কিন্তু ইতালি ছিল সব থেকে ব্যালেন্সড একটা দল। কে ছিল না বলুন তো? বুফো, গাত্তুসো, ফাবিও কানভারো, আপনার ফ্রান্সিসকো তোত্তি, দেল পিয়েরোর মতো প্লেয়ার, প্রত্যেকে এক একটা নেতৃত্ব দানের ক্ষমতা যেমন ছিল, ঠিক তেমন ছিল তাদের মধ্যে একতা বা বন্ডিং। যে ফুটবলে একটা দল হিসাবে কিভাবে খেলতে হয় সেটা কিন্তু ইতালি ওই বিশ্বকাপে চোখে আঙুল দিয়ে গোটা বিশ্বকে দেখিয়েছিল। কেউ ভাবেও নি যে শক্তিশালী ফ্রান্স, যারা ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে, তাদেরকে এই ইতালি দলটা হারিয়ে দিতে পারে। কিন্তু ওই যে বুফোর অবিশ্বাস্য আঙুল ঘুরিয়ে যে সেভ, 120 মিনিট ধরে ইতালির নার্ভ ধরে রাখা, মাত্র যে ঢুঁসো, জিদানের রেড কার্ড, সব মিলিয়ে ইতালিকে কিন্তু একটা দুর্দান্ত জয় উপহার দিয়েছিল। আর সেদিন জার্মানির ডর্টমুন্ড স্টেডিয়ামে দেখেছিল নীল যাচ্ছের ঝড়। ফুটবলে একটা প্রচলিত কথা আছে যে মাঝমাঠ যার ম্যাচটাও তার, কিন্তু এই কথাটা যদি মাঝমাঠের কোনো একটি প্লেয়ারের জন্য সব থেকে বেশি সুইটেবল হয়, সেটা ছিল ওই 2006 বিশ্বকাপের ইতালির দেল পিয়েরোর কথায়। গোটা বিশ্বকাপ জুড়ে গ্রুপ স্টেজ থেকে ফাইনাল পর্যন্ত একই রকম কর্তৃত্ব রেখে খেলে যাওয়া, সেটা বোধহয় আর কোনো বিশ্বকাপে এরপরে কখনো ঘটেনি। যদি তার কাছাকাছি কেউ আসতে পারে তবে সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। অনেকেই হয়তো বলবেন যে কেন স্পেনের ইনিয়েস্তা কিংবা জার্মানির ওজিলও তো একই রকম ছিল, কিন্তু ইনিয়েস্তার একজন জাভি ছিল, আপনার ওজিলের একটা বাস্টিয়ান শোনেস্টেনগার ছিল। যাই হোক, এরকম একটা স্বর্ণালী অতীত থাকা রবার্তো বার্জিওর ইতালি কিন্তু প্রবল আশা নিয়ে ফিরে এসেছিল 2020 ইউরোতে, যেটা 2021 অনুষ্ঠিত হয়, যেখানে গ্রুপ স্টেজ থেকে ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে কিন্তু অপরাজিত ছিল ইতালি, এবং সেখানে করেছিল 12টা গোল, কিন্তু হজম করেছিল মাত্র 4টে গোল সেই বিখ্যাত ইতালীয় ডিফেন্সের জন্য। যেখানে কোয়ার্টার ফাইনালে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারায়, সেমিফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারায়, এবং ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষবারের জন্য তারা কিন্তু ইউরো কাপ জেতে। যখন মনে হচ্ছিল যে সেই বিখ্যাত দুর্ভেদ্য ইতালীয় ডিফেন্সের সঙ্গে পরিবর্তিত অ্যাটাকিং লাইনটাকে যে আধুনিক ফুটবলে প্রয়োজন, সেটার মেলবন্ধন ঘটিয়ে ইতালি যেন আধুনিক ফুটবলে এক নতুন রূপকথার গল্প লিখতে শুরু করেছে, তখনই মোহভঙ্গ হলো। সেগুড়ে বালি 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না ইতালি। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ইতালীয় ফুটবলের অবনমন কিংবা ডিগ্রেডেশনের আসল কারণটা লুকিয়ে আছে ইতালির সেই গৌরবময় অধ্যায়।
আচ্ছা, ইতালীয় ফুটবলের নাম উঠলে আপনার মাথায় সর্বপ্রথম কোন শব্দটা আসে? সেই দুর্ভেদ্য ডিফেন্স, যে দুর্ভেদ্য ডিফেন্সের কথা শুনলে গোটা বিশ্বের ফুটবলারদের কাঁপুনি ধরে যেত। কিন্তু এই দুর্ভেদ্য ডিফেন্স নিয়ে আপনি একটা কিংবা দুটো বিশ্বকাপ হয়তো জিততে পারবেন, কিন্তু ফুটবল মানচিত্রে নিজের আধিপত্য বেশি দিন কায়েম রাখতে পারবেন না। আর সেটার জলজান্ত উদাহরণ কিন্তু এই ইতালীয় দলটা। আপনি যদি খেয়াল করে দেখেন, এই একবিংশ শতাব্দীতে এসে আপনি রোনাল্ডো নাজারিও, থিয়েরি আরি, আর্জেন্ট রবেন, মেসি, রোনালদিনহো, নেইমার কিংবা হালের হ্যারিকেন, এমবাপে বা হল্যান্ডের মতো প্রত্যেকটা দেশ কোনো না কোনো সময় বিশ্বসেরা অ্যাটাকার বা স্ট্রাইকার খুঁজে পেয়েছে। কিন্তু ইতালি কি আদৌ কোনো এরকম বিশ্বসেরা স্ট্রাইকার এই একবিংশ শতাব্দীতে খুঁজে পেয়েছে? আগে না। তাদের শেষ সেরা অ্যাটাকার ছিল কে জানেন? সেই 2006-এ ইতালির স্বর্ণযুগের ফ্রান্সিসকো তোত্তি। এই 2026 বিশ্বকাপ থেকে ফুটবল বিশ্বকাপ 32 দলের পরিবর্তে 48 দলের হয়ে যাবে। কিন্তু একটা গোটা প্রজন্ম ফুটবলে নীল জার্সির আজুরীয়দের গল্পগাথাটাই জানলো না। ফুটবলে ইতালি যে কেমন দল ছিল তার সম্পর্কে তারা বিন্দুমাত্র চাক্ষুষও করতে পারল না। আসলে সেই বিখ্যাত দুর্ভেদ্য ইতালীয় ডিফেন্সের সঙ্গে অ্যাটাকিং লাইনের পরিবর্তিত যে আধুনিক ফুটবল, সেখানে যেন নিজেদেরকে খাপ খাওয়াতে পারলো না কিংবা অভিযোজিত হতে পারলো না ইতালি দল। তবে খুব করে চাইবো এই 2026 বিশ্বকাপে যেন ইতালি কোয়ালিফাই করতে পারে, একটা নতুন প্রজন্ম ইতালীয় ফুটবলকে যেন আবার চাক্ষুষ করতে পারে। তো এই ইতালীয় ফুটবলের এরকম অবনমন বা ডিগ্রেডেশনের পেছনে আসল কারণ কি? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য ও মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষের আগে একটা কথা, ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখেন, অনেকেই আমার চ্যানেলে, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব না করে শুধু ভিডিওটা দেখেন। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম আরও ফুটবল এবং ক্রিকেটের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।